হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আমি আলোচনা করব ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি, অর্থাৎ গ্যাসের গতি বণ্টন। গ্যাসের চ্যাপ্টার আলোচনা করব আজকে ম্যাক্সওয়েল 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 ডিস্ট্রিবিউশন of velocity. ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি। কারেন্ট থিওরি অফ গ্যাস মলিকুল থেকে আমরা এটা জানতে পেরেছি যে গ্যাসের অণুগুলি সর্বদা সঞ্চরণশীল বা গতিশীল, আর এই গতি থাকার ফলে অণুগুলি একে অপরের সঙ্গে ধাক্কা লাগবে এবং পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগবে, আর ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলির বেগের পরিবর্তন ঘটবে। অর্থাৎ আমরা এটা দেখে বুঝতে পারছি যে একটা পাত্রের মধ্যে যদি n সংখ্যক গ্যাস মলিকুল রাখা হয় তাহলে প্রতিটা গ্যাস মলিকুলের বেগ সমান নয়, কিন্তু বেগগুলি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকবে। আমি ধরে নিচ্ছি একটা পাত্র রয়েছে, এই পাত্রে n সংখ্যক গ্যাস মলিকুল আছে। আমি ধরে নিচ্ছি একটা পাত্রে n সংখ্যক গ্যাস মলিকুল রয়েছে, এই n সংখ্যক গ্যাস মলিকুল রয়েছে। ধরো এখন গ্যাস মলিকুল রয়েছে, প্রত্যেকটা গ্যাস মলিকুল, আর এদের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি এখানটায় এইখান থেকে এই পর্যন্ত এদের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি এরকম। তাহলে এখানে মোট যে মলিকুল রয়েছে, মোট অণুর সংখ্যা সমান n ধরে নিচ্ছি। ওকে, এদের একটা নির্দিষ্ট রেঞ্জ রয়েছে, এখান থেকে এই পর্যন্ত এই ভেলোসিটির মধ্যে রয়েছে, অর্থাৎ এটা আমার ভেলোসিটি অর্থাৎ এই ভেলোসিটির মধ্যে রয়েছে। এবার ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি এটা কি? আমি পার্টিকুলার কিছু সংখ্যক অণুকে নিয়ে ভাবি, ধরলাম এই সংখ্যক অণু যেটা ভেলোসিটি এটা সি হলে এখানে রয়েছে সি প্লাস ডিসি, অর্থাৎ এই অংশটা ক্ষুদ্র পরিবর্তন, মানে এখান থেকে এই ভেলোসিটি পরিবর্তন হচ্ছে ডিসি। তাই যত আমরা ডান দিকে চলে যাচ্ছি ভেলোসিটি বাড়ছে। তো আমি সি থেকে সি প্লাস ডিসি ভেলোসিটির মধ্যে যে অণু আছে সেই অণুর সংখ্যা আমরা ধরে নিচ্ছি ডিএন সংখ্যক অণু আছে। এবার আমি এই অংশটা যদি ভাবি, এখানে যে অণুগুলো আছে এই অণুগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে, আবার পাত্রে ধাক্কা লাগছে। যদি কোনো অণু একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ফলে স্পিড বৃদ্ধি পায়, অর্থাৎ বেগ বৃদ্ধি পায়, তাহলে এই রেঞ্জ থেকে বাইরে চলে আসবে। আবার এটাও তো হতে পারে কোনো অণুর বেগ যদি বৃদ্ধি পায় তাহলে এই পাশে অংশ থেকে এই পাশে আসবে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে প্রবেশ করবে, রাইট? তাহলে এইভাবে অনবরত যদি বেগ বৃদ্ধি ঘটে তাহলে কিছু কিছু অণু দেখব এই সি থেকে সি প্লাস ডিসির মধ্যে যে অণু আছে, কিছু কিছু অণু এই সি থেকে সি প্লাস ডিসি রেঞ্জের বাইরে চলে যাবে। তাহলে বাইরে যদি চলে যায় তাহলে বাইরে কিছু কিছু অণু বেগ বৃদ্ধি করে এই রেঞ্জের মধ্যে চলে আসবে। অর্থাৎ এখানে অণুর সংখ্যার পরিবর্তন কিন্তু ধ্রুবক থাকবে, কারণ যে পরিমাণ অণু এই রেঞ্জ থেকে বাইরে চলে যাবে ঠিক একই পরিমাণ অণু কিন্তু এই রেঞ্জের মধ্যে চলে আসবে, তারা বেগ বৃদ্ধি ঘটে। তাহলে কত ভগ্নাংশ এখানে অণু আছে? তাহলে এই ভগ্নাংশ অণুর সংখ্যা, অণুর ভগ্নাংশ কত? অণুর ভগ্নাংশ দ্য ফ্র্যাকশন অফ মলিকুল, অণুর ভগ্নাংশ ডিএন বাই এন, অণুর ভগ্নাংশ। তো ম্যাক্সওয়েল করলেন কি না, অণুর ভগ্নাংশ এবং ভেলোসিটি নিয়ে একটা গ্রাফ তৈরি করলেন। ম্যাক্সওয়েল করলেন কি, ওয়াই অ্যাক্সিসকে অণুর ভগ্নাংশ, ওয়াই অ্যাক্সিস দিস ইজ অণুর ভগ্নাংশ ডিএন বাই এন, আর এক্স অ্যাক্সিসকে ভেলোসিটির গ্রাফ তৈরি করলেন, দিস ইজ ভেলোসিটি, যেটা সি দিয়ে প্রকাশ করলাম। গ্রাফ তৈরি করলেন, দেখলেন গ্রাফটা ঠিক ক্যারেক্টার এরকম এলো, এরকম ক্যারেক্টার। অর্থাৎ ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা হচ্ছে অণুর সংখ্যার ভগ্নাংশ। তো ভেলোসিটি যেখানে কম সেখানে অণুর ভগ্নাংশ কম,
আর ভেলোসিটি যখন সর্বোচ্চ বেশি সেখানে অনুসংখ্যা কম। অনুসংখ্যা বেশি আছে ঠিক মিডিল ভেলোসিটিতে, এইখানটায় অনুসংখ্যা বেশি। তাহলে দেখা গেল যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেগ সম্পন্ন অনুসংখ্যা কম, মিডিলে যে বেগ রয়েছে সেখানে অনুসংখ্যা বেশি। তো একদম অনুসংখ্যা বেশি রয়েছে এই পয়েন্টে, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, অনুসংখ্যা বেশি। তো আমরা বলেছিলাম ম্যাক্সিমাম সংখ্যক অণুগুলি যে বেগে গতিশীল থাকে সেই বেগকে বলা হয় সম্ভাব্যতম বেগ। তাহলে এখানে যে ভেলোসিটি পাবো সেই ভেলোসিটি হচ্ছে সম্ভাব্যতম বেগ। তাহলে ম্যাক্সিমাম নাম্বার মলিকুল অর্থাৎ সর্বাধিক সংখ্যক অণু, সর্বাধিক সংখ্যক অণু, সর্বাধিক সংখ্যক অণু যে বেগে গতিশীল, যে বেগে গতিশীল সেই বেগকে আমরা বলা হয়, সেই বেগকে বলা হয় সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগ অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিড। তো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে এখানটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক মলিকুল রয়েছে, এটাই হচ্ছে হাইয়েস্ট বেগ। তাহলে এই বেগটা হবে সম্ভাব্যতম বেগ। দ্যাট ইজ আমরা এই বেগটা যে সম্ভাব্যতম বেগ সেটা আমরা CM দিয়ে প্রকাশ করব, CMP। এই CMPর মান ছিল, CMP সমান √2RT/m, রাইট? CMP মান ছিল √2RT/m, যেখানে m হচ্ছে যে গ্যাস মলিকুল নেওয়া হবে তার আণবিক ভর, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। এবার আমরা দেখব আরও যে দুটো ভেলোসিটি আমরা ক্যালকুলেট করেছিলাম, একটা হচ্ছে সি অ্যাভারেজ যার মান √8RT/m, আর দেখব CRMS যার মান √3RT/m। তাহলে দেখব এদের মধ্যে অনুপাত করে দেখব যে কার মানটা বেশি। তাহলে আমরা অনুপাত করব CMP অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিড, C অ্যাভারেজ আর CRMS, √2RT/m, √8RT/m, √3RT/m। তো এখান থেকে আসবে √2, √8/π, √3। তো √2 যে মানটা আসবে, এখানে আমরা √2 আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 1:128, আর এখানে মানটা আসবে 1.224। তো এখানে আমরা কি করা হয়েছে, প্রত্যেকটা √2 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, প্রত্যেকটাকে √2 দিয়ে ভাগ করতে এই মানটা চলে এসেছে। অর্থাৎ 1 হলে দেখো মানটা কার বেশি হচ্ছে, সবচেয়ে মানটা বেশি হচ্ছে RMS, মানে CRMS এর মানটা সবচেয়ে বেশি, তারপরে C অ্যাভারেজ, তারপরে CMP। তাহলে ম্যাক্সওয়েল গ্রাফ ডিস্ট্রিবিউশন থেকে আমরা এটা CMP পেয়েছি। তাহলে CMP আর এই মানটা যদি পাশে আমরা লিখি, CMP জায়গায় C অ্যাভারেজ লিখব, আর সবচেয়ে বেশি আমরা দেখব CRMS। তাহলে এই ভেলোসিটি হবে CRMS অর্থাৎ রুট মেইন স্কোয়ার ভেলোসিটি। কারণ তিনটে মানের আমাদের রেশিও থেকে বুঝতে পারছি যে CMPর মানের তুলনায় C অ্যাভারেজ বেশি, আর অ্যাভারেজের তুলনায় CRMS এর মানটা বেশি। তাহলে গ্রাফিক্যাল তাদের রিপ্রেজেন্টেশন করলে ঠিক এরকম পাওয়া যাবে, অর্থাৎ CMPর পরেই থাকবে
সি অ্যাভারেজ, তারপরে থাকবে সি আরএমএস। ওকে, এবার আমরা নির্দিষ্ট উষ্ণতায় বিভিন্ন গ্যাস মলিকুলের আমরা গ্রাফ তৈরি করব এবং সেই গ্রাফে দেখব যে তাদের চরিত্র কী আসে। তো উষ্ণতা আমরা ফিক্সড রাখব, নির্দিষ্ট উষ্ণতা রাখতে হবে, নির্দিষ্ট উষ্ণতা। এবং বিভিন্ন গ্যাসের গতি বর্ণন করব। করলে আমরা কি গ্রাফ পাবো? তাহলে ওয়াই অ্যাক্সিস ছিল আমাদের অণুর ভগ্নাংশ, আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে ভেলোসিটি, স্পিড। তো আমরা গ্রাফগুলো ঠিক এরকম বৈচিত্র্য পাবো, ধরো প্রথম গ্রাফটা আণবিক ভর M1, M2 আর M3। তাহলে এদের তিনটে গ্রাফ পেয়েছি। আমাদের এখন বলতে হবে যে এদের আণবিক ভরের অর্ডারটা কি আসবে। তো প্রথমে তিনটে গ্রাফের আমরা সি অ্যাভারেজ বা আরএমএস এই সমস্ত ক্যালকুলেট করার দরকার নেই, আমরা সহজে বলতে পারবো মোস্ট প্রবাবল স্পিড। এই গ্রাফের সর্বোচ্চ যে পয়েন্টটা পাবো এইটা, অর্থাৎ এইটা পাবো। এখানে ম্যাক্সিমাম সংখ্যক অণু রয়েছে এবং ম্যাক্সিমাম সংখ্যক অণু যে ভেলোসিটিতে কাজ করছে সেটা হচ্ছে এই পয়েন্টটা, দ্যাট ইজ CMP1। সেকেন্ড গ্রাফটা আমরা এই পয়েন্টে পাবো, এইটা হচ্ছে CMP2। তৃতীয় গ্রাফটার এই পয়েন্টে আমরা CMP পাবো, CMP3। এখন CMP বলতে বোঝায় মোস্ট প্রবাবল স্পিড, অর্থাৎ সম্ভাব্যতম বেগ। আমরা জানি যে CMP সমান √2RT/m। যদি উষ্ণতা ফিক্স থাকে তাহলে CMP প্রপোর্শনাল টু 1/√m। m এর মান বাড়লে CMP এর মান কমবে, m এর মান বাড়লে CMP এর মান কমবে। তাহলে এখানে আমরা যে CMPগুলো দেখতে পাচ্ছি ফ্রম লেফট থেকে রাইটের দিকে, CMP অর্ডার কী হচ্ছে না, CMP3 যেটা বেশি, CMP2, তারপরে CMP1। তাহলে এই CMPর সঙ্গে আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দেখব যে আমরা ঠিক ব্যস্তানুপাতিক, তাহলে M3 লেস দ্যান হয়ে যাবে M2 লেস দ্যান M1, তাই M1 গ্রেটার দ্যান M2 গ্রেটার দ্যান M3। তাহলে এখানে আণবিক ভরটা হয়ে যাবে এইরকম, M1 বেশি, তারপরে M2, তারপরে M3, এইরকম অর্ডারে থাকবে। অর্থাৎ যেই গ্যাসগুলি আণবিক ভর বেশি, অর্থাৎ ভারী গ্যাস, তারা অনেকটাই এই ন্যারো টাইপ গ্রাফ দেবে। আর যে সমস্ত গ্যাসের আণবিক ভরটা অনেকটাই লাইট হবে বা কম হবে, তারা এই ব্রড টাইপ গ্রাফ দেবে। ওকে, এবার আমরা একটি গ্যাসে, অর্থাৎ আণবিক ভর একই থাকবে, বিভিন্ন উষ্ণতায় কাজ করব। তাহলে একই আণবিক ভর থাকবে, মানে একটি গ্যাস একই থাকবে, অর্থাৎ আণবিক ভর কনস্ট্যান্ট, আণবিক ভর ধ্রুবক আছে। তার মানে একটি গ্যাস কিন্তু বিভিন্ন উষ্ণতায় কাজ করব, করলে আমরা কি গ্রাফ পাবো? তো এটা ওয়াই অ্যাক্সিস, এখানে dN/n থাকবে, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে সি ভেলোসিটি থাকবে। এবার এটা যদি আমরা গ্রাফটা নিই, তাহলে আমরা গ্রাফটা কি পাবো? তাহলে এরকম গ্রাফ পাবো, ধরলাম প্রথম গ্রাফটার উষ্ণতা ছিল T1, দ্বিতীয় গ্রাফটার উষ্ণতা ছিল T2, আর তৃতীয় গ্রাফটার উষ্ণতা ছিল T3। এরকম গ্রাফ রয়েছে। তো প্রত্যেকটা গ্রাফে আমরা CMP বের করতে পারবো। তাহলে লিখলাম এটা CMP1, এই গ্রাফটা হচ্ছে CMP2,
আর লাস্ট গ্রাফটা হচ্ছে CmP3। ওকে, তাহলে ভেলোসিটি দিয়ে বিচার করলে CmP3টা বেশি হবে, কারণ আমরা এখান থেকে ভেলোসিটি বাড়ছে। তো CmP3 greater than CmP2 greater than CmP1। তো CmP সঙ্গে কি সম্পর্ক আছে? দেখো, CmP সঙ্গে টেম্পারেচার সম্পর্ক কি আছে? CmP প্রপোর্শনাল টু √/T, অর্থাৎ T এর মান বাড়লে CmP বাড়বে। তাহলে এখান থেকে বলতে পারি যেহেতু CmP3 বেশি, তার মানে T3 বেশি হবে, তারপরে T2, তারপরে T1। অর্থাৎ এখানে টেম্পারেচার T3 বেশি হবে, তারপরে T2, তারপরে T1। অর্থাৎ উষ্ণতা যত কম হবে তত ন্যারো টাইপ গ্রাফ আসবে, আর উষ্ণতা বৃদ্ধি পেলে এদের গ্রাফের ক্ষেত্রফলটা কিন্তু একটু বৃদ্ধি পাবে, মানে ব্রড টাইপ গ্রাফ চলে আসবে। তাহলে গ্রাফের বৈচিত্র্য এরকম আসবে। এরপর পড়ব আমরা বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন পড়ব। ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন আমরা পড়ব। তো ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন পড়ার আগে আমরা জানতে হবে যে কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলের অ্যাজাম্পশন কী ছিল, প্রস্তুলেট কী ছিল। আমরা ধরে নিয়েছিলাম যে কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলে কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল, কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল এখানে ধরা হয়েছিল যে গ্যাসের অণুগুলো ক্ষুদ্র, আর ক্ষুদ্র হওয়ার জন্য গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য, অর্থাৎ পাত্রের আয়তনের সাপেক্ষে গ্যাসের অণুর আয়তন নগণ্য। তো অণুগুলো ক্ষুদ্র হওয়ার সঙ্গে আমরা এটা পড়েছিলাম যে পাত্রের আয়তনের সাপেক্ষে গ্যাস অণুর আয়তন খুব নগণ্য, আর এই নগণ্য হওয়ার জন্য আমরা গ্যাস অণুগুলোর আয়তন ধরিয়েছিলাম না। কেমন? আর দ্বিতীয়ত আমরা যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এই দুটো তথ্য আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলে আমরা পেয়েছিলাম। তো এই দুটো তথ্যের আমাদের কারেকশন করতে হবে। তো পাত্রের সাপেক্ষে গ্যাস অণুগুলোর আয়তন খুব নগণ্য, কিন্তু আয়তন নগণ্য হলেও প্রত্যেকটা গ্যাস মলে কিছু না কিছু আয়তন অধিকার করে থাকবে। তাহলে এখানে যে নগণ্য হওয়ার জন্য আমরা গ্যাসের আয়তন পাত্রের আয়তন ধরেছিলাম, রাইট? তো সেখানে কারেকশন করতে হবে। আর দ্বিতীয়ত গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ থাকবেই, এখানে ধরাই ছিল নেই। তাহলে এই দুটো পয়েন্টকে আমাদের কারেকশন করতে হবে। কারেকশন করে আমরা যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার ইকুয়েশন। তো ফার্স্ট হচ্ছে আমরা আয়তন কারেকশন, আয়তনটাকে কারেকশন করতে হবে, ভলিউম কারেকশন, অর্থাৎ আয়তন সংশোধন করতে হবে। আয়তনটা সংশোধন করব কি করে? ধরা যাক একটি পাত্র রয়েছে, আর এই পাত্রে n মোল গ্যাস অণু আছে। এটা পাত্র,
এই পাত্রে n মোল গ্যাস অণু আছে, n মোল গ্যাস অণু আছে। তাহলে ধরে নিচ্ছি মোট গ্যাস অণু সমান n মোল, n মোল গ্যাস অণু আছে এবং প্রত্যেকটা গ্যাস অণুর কিছু না কিছু আয়তন আছে। আর পাত্রের আয়তন সমান আমরা ভি ধরে নিচ্ছি। তো পাত্রের আয়তন সমান ভি, পাত্রের আয়তন যা হয় গ্যাসের আয়তনও একই হয়, আমরা এটা ধরেছিলাম। কিন্তু এখন প্রত্যেকটা গ্যাস মলিকুলে কিছু না কিছু আয়তন থাকবে, আর সেটা ধরে নিচ্ছি যে প্রতি মোল গ্যাস অণুর আয়তন হচ্ছে বি। প্রতি মোল গ্যাস অণুর আয়তন বি। প্রতি মোল গ্যাস অণুর আয়তন আমরা বি ধরে নিচ্ছি। তাহলে n মোল আছে, তো n মোল গ্যাস অণুর আয়তন সমান NB। তো পাত্রের মোট যে আয়তন ভির মধ্যে NB আয়তন গ্যাস অণু স্থান দখল করে, NB আয়তন গ্যাস অণু স্থান দখল করে। তাহলে এই NB অংশটা ছাড়া বাকি যে অংশটা থাকবে, বাকি যে আয়তন থাকবে, সেই আয়তনে গ্যাস অণুগুলো সর্বদা বিচরণ করবে। তাহলে আমরা বলতে পারি যে একটা পাত্র, যে পাত্রের আয়তন আমরা ভি নিয়েছিলাম, সেখানে গ্যাসগুলি আয়তন অধিকার করছে NB। তার মানে এই অংশটা যদি আমি গ্যাস মলিকুলকে এক জায়গায় আনি, তাহলে কিছুটা আয়তন অধিকার করবে। ধরে নাও এই পরিমাণ আয়তন অধিকার করছে, আর এই পরিমাণ আয়তন হচ্ছে NB। বাকি অংশটা ফাঁকা, অর্থাৎ বাকি অংশে গ্যাস মলিকুলগুলো বিচরণ করতে পারবে, মানে ছোটাছুটি করতে পারবে। তাহলে আমরা এইটা ধরেছিলাম যে গ্যাস অণুগুলো যে অংশে ছোটাছুটি করছে বা যে আয়তনে ছোটাছুটি করছে, সেই আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাস অণুগুলো যে অংশে বা যে ফাঁকা স্থানে ছোটাছুটি করবে, সেই আয়তনটাই হবে গ্যাসের আয়তন। তাহলে এখন প্রত্যেকটা গ্যাস অণুর যে আয়তনকে কনসিডার করলে এই অংশটায়, মানে যে অংশটা গ্যাস অণুগুলো আছে, সেই অংশটায় কিন্তু গ্যাস অণুগুলো বিচরণ করতে পারবে না। তাহলে এই যে ফাঁকা অংশ আছে সেটা হচ্ছে ভি মাইনাস এনবি। কেন ভি মাইনাস এনবি? না, গ্যাসের যে পাত্রের আয়তন আমরা ভি ধরেছিলাম আর অণুগুলো রয়েছে এনবি, তাহলে গোটা পাত্রের আয়তন ভি, সেখান থেকে এনবি বাদ দিলে বাকি অংশ পড়ে থাকছে, এই অংশটাই গ্যাসের অণুগুলো বিচরণ করতে পারবে। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে ভলিউম কারেকশন অথবা ভলিউমের সংশোধন। তাহলে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে জানি আমরা পিভি সমান এনআরটি সমীকরণ ফর এন মোলের জন্য। তাহলে যে ভি আয়তন আমরা এখানে লিখেছিলাম, সেই ভিটা কারেকশন করলে হয়ে যাবে ভি এর জায়গায় কী লিখবো, ভি মাইনাস এনবি সমান এনআরটি। তাহলে ভলিউম কারেকশন হয়ে গেল। এবার আমরা প্রেশার কারেকশন করব। অর্থাৎ চাপ সংশোধন করব। চাপ সংশোধন করতে হবে, অর্থাৎ প্রেশার কারেকশন, চাপ সংশোধন, প্রেশার কারেকশন করব। তো প্রেশার কারেকশন আমরা এটাকে কনসিডার করে কাজ করব যে গ্যাস পাত্রে যখন অণুগুলো রাখা হয়, তা অণুগুলির মধ্যে একে অপরের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্স বা রিপালসিভ ফোর্স থাকে। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলে যখন থিওরি তৈরি করা হয়েছিল, তখন এটা ধরে নিয়েছিল যে গ্যাস মলিকুলের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু কারেকশন করতে হবে প্রত্যেকটা অণুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ থাকবেই। ধরে নাও একটা পাত্রে এন মোল গ্যাস অণু আছে, এটা একটা পাত্র,
এই পাত্রে n মোল গ্যাস অণু আছে। এরকম একটা পাত্র রয়েছে, এই পাত্রে n মোল গ্যাস অণু আছে। n মোল গ্যাস অণু আছে, রাইট। এবার যদি n মোল গ্যাস অণু থাকে, পাত্রের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো সর্বদা বিচরণশীল বা গতিশীল থাকে। আর গতি থাকলে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার ফলেই চাপের সৃষ্টি হয়। যত বেশি ধাক্কা লাগবে তত বেশি চাপের সৃষ্টি, অর্থাৎ পাত্রে দেয়ালে যত বেশি ধাক্কা লাগবে তত বেশি চাপের সৃষ্টি। তো চাপটা আসে পাত্রে দেয়ালে ধাক্কা থেকে। তাহলে পাত্রে দেয়ালে ধাক্কা লাগার সংখ্যা যত বেশি হবে, চাপও তত বেশি হবে। কেমন? পাত্রে দেয়ালে ধাক্কা লাগার সংখ্যা যত বেশি হবে, চাপও তত বেশি হবে। তো এখন যদি আমরা গ্যাস অণুগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা রিপালসিভ ফোর্স, আকর্ষণ বল বা বিকর্ষণ বল আছে ধরে নিই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এই পাত্রে যখন গ্যাস অণুগুলো পাত্রের মধ্যস্থ থাকবে, তখন এই একটা পার্টিকুলার গ্যাস মলিকুলকে নিয়ে আলোচনা করলে আমরা দেখব পাত্রের মধ্যে যখন আছে তখন একে অপরের সঙ্গে অ্যাট্রাকশন করছে, অর্থাৎ সব দিকে সমান অ্যাট্রাকশন ফোর্স থাকে। কিন্তু যখনই ওই গ্যাস মলিকুলটা ঠিক পাত্রের দেয়ালে ধাক্কা লাগবে, তখন কি হয়? ধরে নাও জাস্ট এই পাত্রের দেয়াল রয়েছে, জাস্ট এটাকে ধাক্কা লাগবে। ধাক্কা লাগলে যখন ধাক্কা করবে তখন পাত্রের দেয়ালের কাছে কোনো মলিকুল নেই, তাহলে মলিকুলটা থাকতে পারে এই পেছন দিকে মলিকুল থাকতে পারে। যখন পেছন দিকে মলিকুল আছে, প্রত্যেকটা মলিকুল আর অ্যাট্রাকশন ফোর্সের কারণে এই মলিকুলকে টেনে রাখছে। কারণ তাহলে এই মলিকুল রেজাল্টেন্ট ফোর্স কি? পেছন দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে পেছন দিকে মলিকুলকে টেনে রাখছে। তাহলে একটু ভাবতে হবে, আগে আমরা যেটা চাপ ব্যবহার করতাম সেখানে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই ধরেছিলাম। যখন অ্যাট্রাকশন ফোর্স থাকবে না, তাহলে প্রতি সেকেন্ডে পাত্রে দেয়ালে ধাক্কা লাগার সংখ্যা বেশি ছিল। এখন আমি ধরে নিচ্ছি যে গ্যাস মলিকুলে অ্যাট্রাকশন ফোর্স আছে। যখনই অ্যাট্রাকশন ফোর্স আছে কনসিডার করে নেব, তখন পাত্রে দেয়ালে প্রতি সেকেন্ডে ধাক্কা লাগার সংখ্যা কমে যাবে। কারণ কি না, ধাক্কা লাগার সংখ্যা কমার কারণ হচ্ছে মলিকুলগুলো পাত্রে দেয়ালে ধাক্কা লাগার সময় নিচের দিকে বা ওই মলিকুলের দিকে বা পেছন দিকে টেনে রাখবে। যখনই অণুকে পেছন দিকে টেনে রাখবে, তখন অণুগুলি পাত্রে দেয়ালে ধাক্কা লাগার সংখ্যা কমে যাবে। ধাক্কা লাগার সংখ্যা কমলে পাত্রের যে ধাক্কা লাগার সংখ্যা কমলে চাপও কমবে। কারণ যত বেশি ধাক্কা লাগবে চাপ বেশি হয়, তাহলে যত ধাক্কা লাগার সংখ্যা কম হবে তত চাপ কমে যাবে, অর্থাৎ চাপটা হ্রাস পাবে। তাহলে অ্যাট্রাকশন ফোর্স থাকার জন্য চাপের পরিমাণটা হ্রাস পাবে, রাইট। আমরা ধরে নিলাম কতটা পরিমাণ চাপ হ্রাস পাবে, ধরলাম পি এ পরিমাণ চাপের হ্রাস পাবে, এই পরিমাণ চাপ হ্রাস পায়। তাহলে এখন আইডিয়াল গ্যাসের আমরা যে চাপটা ধরেছিলাম সেটা পি আই। তাহলে এখন এটা পি আই মানে আইডিয়াল গ্যাস, এই পি এ পরিমাণ চাপটা হ্রাস পেল, হয়ে গেল পি রিয়াল গ্যাস। তাহলে রিয়াল গ্যাসের যে চাপটা আসবে সেটা আইডিয়াল থেকে আমাদের যে পরিমাণ চাপটা হ্রাস পাচ্ছে সেটা বিয়োগ করে দিতে হবে। এখন এই পি অর্থাৎ আইডিয়াল গ্যাসের চাপ আমরা লিখতে পারি পি রিয়াল গ্যাসের চাপ প্লাস পি এ। জাস্ট ইকুয়েশনটা আমি চেঞ্জ করে দিলাম। এখন এই পি এর মানটা কী হবে? যে পরিমাণ চাপ কমছে সেই মানটা হবে এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ একক আয়তনে অণুর সংখ্যার উপর নির্ভর করে। এখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট যার মানটা অ্যাট্রাকশন ফোর্স,
মেজার করে। এন হচ্ছে গ্যাসের মলিকুল অর্থাৎ মোল সংখ্যা, ভি হচ্ছে গ্যাস পাত্রের আয়তন অর্থাৎ পাত্রের আয়তন। তাহলে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা গ্যাস মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স উপর নির্ভর করে। এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, ভি হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে ইকুয়েশন বসালে পি আই আইডিয়াল গ্যাসে, পি রিয়াল গ্যাসে প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই মানটা পেলাম, রাইট। তো পি ভি সমান এনআরটি সমীকরণ ছিল। তারপর পি হচ্ছে এটা আইডিয়াল গ্যাস, দিস ইজ আই ফর আইডিয়াল, ভি হচ্ছে আইডিয়াল। তাহলে পি আইডিয়ালের জায়গায় লিখতে পারবো পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, যেখানে এই পিটা হচ্ছে রিয়েল গ্যাসের প্রেশার আর ভি এর মানটা ভি মাইনাস এন বি সমান এনআরটি। তাহলে পিটাকে চেঞ্জ করলাম আর ভিটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করতে যে ইকুয়েশন চলে এলো, এই ইকুয়েশনটা হলো বাস্তব গ্যাসের সমীকরণ। বাস্তব গ্যাসের সমীকরণ অর্থাৎ ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। এই ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশনে আমরা যে ইকুয়েশনটা পেলাম পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এনআরটি। ওকে, এইখানে এ আর বি এর কী মানে বোঝাচ্ছে, অর্থাৎ এ একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা নির্ভর করবে অণুগুলির মধ্যে অ্যাট্রাকশন ফোর্স। এটা একটা ধ্রুবক, একটা ধ্রুবক রাশি যেটা বিচার করে অণুগুলির মধ্যে অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বল এটা বিচার করে। আর বি হচ্ছে একটা ধ্রুবক, এইটা একটা ধ্রুবক যেটা অণুর আয়তন, নিজস্ব আয়তন, অণুর নিজস্ব আয়তন, এই আয়তনটা এখানে প্রকাশ করে। তো এবার এই এ আর বি এর ইউনিট বের করতে হবে। দেখো এ আর বি এর ইউনিটটা কী আসবে, যেহেতু প্রেশারের সঙ্গে যোগ আছে তাহলে এ এর ইউনিটটা হবে প্রেশার ইউনিটের, অর্থাৎ এ ইউনিট হবে প্রেশার ইউনিটের রিলেটেড, মানে এই টোটাল যে ইউনিটটা আসবে সেটা প্রেশারের ইউনিট, কারণ প্রেশার যুক্ত আছে। তাহলে আমরা লিখতে পারি যে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার সমান চাপের একক। চাপের একককে আমরা এটিএম দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা এ ইউনিট সমান আমরা এটিএম লিখতে পারি, উপরে ভি স্কোয়ার থাকবে, নিচে এন স্কোয়ার থাকবে। তো আসবে এটিএম, বি মানে লিটার স্কোয়ার আর এন হচ্ছে মোল স্কোয়ার। তো হয়ে গেল এটিএম লিটার স্কোয়ার মোল মাইনাস 2, রাইট। তাহলে এর ইউনিট হয়ে গেল এটিএম লিটার স্কোয়ার মোল মাইনাস 2। এবার দেখো যে বি এর ইউনিটটা কী আসবে, বি এর ইউনিটটা আসবে, যেহেতু এটা ভি এর সঙ্গে মাইনাস এন বি আছে তাহলে এই গোটা ইউনিটটা আসবে লিটার, কারণ ভি এর ইউনিটটা আসে লিটার, তাহলে এন বি ইউনিট আসবে লিটার। তো আমরা লিখতে পারি যে এন বির একক হবে আয়তনের একক, আয়তনের একক। তো আয়তনের একক হচ্ছে লিটার, এল দিয়ে প্রকাশ করবো, তাহলে বি সমান লিটার বাই এন, এন মানে মোল, তাহলে আসলো লিটার মোল ইনভার্স।